তোমাদের সবাইকে স্বাগতম বেঙ্গল এডুকেশন সেন্টারে। তো আজকে আমি এই ভিডিওতে ভারতীয় যে সংবিধান, সেই সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আজকে আমরা পড়বো। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। কি বললাম? প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল। এই প্রিয়াম্বল থেকে একটা কোশ্চেন আসবেই পরীক্ষায়, গ্যারান্টি দিলাম। দেখো এই দেখি, হ্যাঁ, এই যে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল। আর একটা কথা বলিনি, ঠিক আছে? তোমরা এর আগে আমি কিন্তু তোমার ভারতীয় সংবিধানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেই ক্লাসটা করেছি, প্লাস আমি ভারতীয় সংবিধানের তোমার যে বৈশিষ্ট্য এবং উৎস সেগুলি আমরা করেছি, এবং যে সংবিধানের যে উৎস সেই ক্লাসটি তোমরা যখন দেখবে যে বুঝতে পারবে যে যেমন একটা তরকারিতে কি বিভিন্ন রকমের কি মশলা একটু একটু করে দাও, কি অবশ্যই কি সেই তরকারিটা টেস্ট হবে কি না? অবশ্যই টেস্ট হবে। তো তৎকালীন যারা ভারতীয় সংবিধান তৈরি করেছিল তারা জানতো যে সরকারের যাদের কিভাবে কাজ করতে সুবিধা হয়, জনগণের কল্যাণমূলক তোমার বিষয়গুলি সেগুলি কি তারা বিভিন্ন দেশের সংবিধান থেকে কি নিয়ে এসেছিল বা ধার করে নিয়ে এসেছিল, ঠিক আছে বলতে পারো। তো আজকে আমি কি করাবো তোমাদের? প্রস্তাবনা, অর্থাৎ ইংলিশে কি বলে এটাকে? প্রিয়াম্বল বলে, অর্থাৎ প্রস্তাবনা, ঠিক আছে? এই যে প্রস্তাবনা আছে এটি কিন্তু কি সংবিধানের শুরুতেই রয়েছে, ঠিক আছে? তো প্রস্তাবনা যেটা আছে অর্থাৎ ইংলিশে কি বলে এটাকে? প্রিয়াম্বল। তো লিখে নি কি বলে এটাকে? প্রস্তাবনাকে প্রিয়াম্বল। প্রিয়াম্বল মানে কি? প্রস্তাবনা, ঠিক আছে না? ভুলেছে? একদম ওকে। তো প্রস্তাবনা যেটা আছে, তো প্রিয়াম্বল সম্পর্কে জানবো। এই যে প্রস্তাবনা, এটি বিশ্বে কোথায় প্রথম চালু হয়, অর্থাৎ কোন দেশের সংবিধানে? তো আমরা জানি যে কি ভারতের সংবিধান ধরো বেশিরভাগটাই কি ধার করে নিয়ে আসা অন্যের দেশ থেকে। সেক্ষেত্রে যদি বলি যে তোমার এটা কোন দেশ থেকে ধার করা আছে জানো? তো যদি জেনে থাকো যে কোন দেশ থেকে ধার করে নিয়ে আসা, তো বুঝতে পারবে যে ওই দেশেই কি প্রথম প্রস্তাবনা কি চালু হয়, করা হয়। তো প্রস্তাবনা যেটা আছে যদি বলি, তো 1987 সাল, সরি 1887, ঠিক আছে? डिस्टर्ब क्यों मारता हो? কততে? 1887 সালে ইউএস অর্থাৎ যদি বলি যে আমেরিকা, ঠিক আছে? সালে তোমার যে আমেরিকার সংবিধান অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র যে সংবিধান, সেই সংবিধানে প্রথম প্রস্তাবনা কি তোমার যুক্ত করা হয়। কি বললাম? 1887-তে আমেরিকার সংবিধানে, আমেরিকার সংবিধানে কি প্রথম যুক্ত করা হয়। এবার পরীক্ষা আসতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান, ঠিক আছে? কি বললাম যে 1887-তে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সংবিধান, সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রথম এই যে প্রস্তাবনা যেটা আছে, সেই প্রস্তাবনাটি কি যুক্ত করা হয়। এবং পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, ঠিক আছে? WPKPSI বলো, ঠিক আছে? সেটা হচ্ছে কি যে তোমার এই প্রস্তাবনাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। যদি WP তে কোশ্চেন আসে শুধু এইটা আসবে, ঠিক আছে? কি বললাম যে আমেরিকার সংবিধান থেকে ধার করে নিয়ে আসা হয়, ঠিক আছে? তো আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই আমেরিকা যুক্তরাষ্ট্র যে আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র সংবিধানকে ধার করে নিয়ে আসা হয়, ধার করে নিয়ে আসে ভারতের সংবিধানে, করে নিয়ে আসে। কি বললাম? প্রস্তাবনা 1887-তে আমেরিকায় প্রথম চালু করা, মানে আমেরিকার সংবিধানে প্রথম নিয়ে আসা হয়, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ভারতের সংবিধানে কি ধার করে নিয়ে আসে এই প্রস্তাবনাকে। এবং যদি বলি যে আমাদের ভারতবর্ষে প্রস্তাবনার ধারণা কে দেন,
তো এটুকু তোমাদের মনে রাখতে হবে যে ভারতে প্রস্তাবনার ধারণা কে দেন? ভারতের সংবিধানে ভারতে প্রস্তাবনার ধারণা কে দেন? ধারণা বা কে নিয়ে আসে বলতে পারো, কে নিয়ে ধারণা বা কে নিয়ে আসে? তো 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 তোমাদের মনে রাখতে হবে যে জওহরলাল নেহেরু বলে ভারতে যে প্রস্তাবনা ধারণা দেন বা প্রস্তাবনা নিয়ে আসে কে? পন্ডিত জওহরলাল নেহেরু। কে নিয়ে আসে? আর নেহেরু লিখে রাখো, ঠিক আছে? জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কি নিয়ে আসে এই প্রস্তাবনাকে ভারতের সংবিধানে বা ধারণা দেন প্রথম। এবং আরো জানবো যে এই যে প্রস্তাবনা, ঠিক আছে, ভারতের যে গণপরিষদ সেখানে প্রথম বারের জন্য উপস্থিত করে এই জওহরলাল নেহেরু। কি বললাম? তোমাদের আমি বলেছিলাম যে 9 ডিসেম্বর 1946 গণপরিষদের কি হয়? প্রথম অধিবেশন বসে। ঠিক 4 দিন পর অর্থাৎ 13ই ডিসেম্বর, ঠিক আছে, লিখে রাখো যে 13ই ডিসেম্বর 1946 গণপরিষদের সভা, প্রথম সভায়, ঠিক আছে, গণপরিষদের সভায়, সভায় এই যে জওহরলাল নেহরু যেটা আছে 1946 সালে গণপরিষদের প্রথম সভায় 13ই ডিসেম্বর যেটা আছে তোমার 13 ডিসেম্বর একটি প্রস্তাব পেশ করেন যার নাম ছিল কি? অবজেক্টিভ রেজলিউশন। কি বললাম? অবজেক্টিভ রেজলিউশন নামে একটি প্রস্তাব পেশ করেন, ঠিক আছে? কি? অবজেক্টিভ রেজলিউশন। এই যে পেশ করেন, ঠিক আছে, প্রস্তাব লিখে রাখো যে প্রস্তাব পেশ করেন এবং পরবর্তীতে এই যে অবজেক্টিভ রেজলিউশন এটি কি হয়? এটি প্রিয়াম্বল নামে কি হয়? পরিবর্তিত হয়, ঠিক আছে? পরবর্তীতে এটি লিখে রাখো যে পরে এটি প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনা নামে পরিচিত হয়, ঠিক আছে? প্রস্তাবনা নামে পরিচিত হয়। দেখো দেখি, প্রস্তাবনা নামে পরিচিত হয় এটি না লিখলে হবে, ঠিক আছে? শুধু জেনে রাখো যে 13 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম সভায় তোমার অবজেক্টিভ রেজলিউশন কি পেশ করে কে? জওহরলাল পণ্ডিত পেশ করেন নেহেরু পেশ করেন, ঠিক আছে? যেটি পরবর্তীতে কি হয়? প্রস্তাবনা নামে কি হয়? পরিচিত লাভ করে। এরপর আমরা দেখে নেব যে এই প্রস্তাবনা বলতে কি বোঝায়, ঠিক আছে? এই যে প্রস্তাবনা যেটা আছে এই প্রস্তাবনাকে বলা হয়েছে সংবিধানের ভূমিকা বলা হয়েছে। কি বললাম? প্রস্তাবনাকে সংবিধানের যে ভূমিকা বলা হয়েছে বা সংবিধানের শুরু বলা হয়েছে, যাকে বলা হয়। বললাম একটু উঠাই নিই পেজটাকে, লিখে রাখো যে প্রস্তাবনাকে, পয়েন্ট করো, প্রস্তাবনাকে সংবিধানের কি বলা হয়? ভূমিকা যদি বলতে পারে প্রারম্ভ অর্থাৎ সংবিধানের শুরু বলা হয়।
বলা হয় এই প্রস্তাবনাকে। এবং তোমাদের মনে রাখতে হবে যে সংবিধানের যে তোমার মৌলিক কাঠামো, সেই মৌলিক কাঠামো এই প্রস্তাবনায় কি রয়েছে বা নিহিত রয়েছে। লিখে রাখো যে সংবিধানের দর্শন যদি বলি, সংবিধানের সংবিধান যদি বলি আমরা তোমার বললাম সংবিধানের মৌলিক কাঠামো, মৌলিক কাঠামো এই প্রস্তাবনায় নিহিত আছে বা আছে, লিখে ওটিকে নিহিত আছে। ঠিক আছে, প্রস্তাবনায় আছে লিখে রাখো বা নিহিত আছে। ঠিক আছে, কি বললাম যে সংবিধানের মৌলিক কাঠামো এই প্রস্তাবনায় কি রয়েছে, নিহিত রয়েছে। এবং যদি বলি যে সংবিধানের দর্শন, সেই দর্শনও কি এই প্রস্তাবনায় নিহিত রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের আরেকটা জিনিস মনে রাখি না বলে দিই, এই যে প্রস্তাবনা যেটা আছে, এই প্রস্তাবনা নিয়েও কি তোমার মতবিরোধ দেখা দেয় যে এই প্রস্তাবনা কি আদৌ সংবিধানের অংশ না সংবিধানের কি অংশ নয়। দেখো সাধারণ মানুষ কি তারা ভাববে যে হ্যাঁ প্রস্তাবনা, কি বললাম যে প্রস্তাবনা নিয়ে কি হয়, ডিবেট শুরু হয় যে আদৌ কি এটি সংবিধানের অংশ কি সংবিধানের অংশ নয়। এই মামলাটা কোথা দৌড়ায়, একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। কি যায়, সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সুপ্রিম কোর্টও একবার বলে যে এটি সংবিধানের যে প্রস্তাবনা আছে এটি সংবিধানের অংশ নয়, আর একবার সুপ্রিম কোর্ট বলে যে এটি তো অবশ্যই সংবিধানের কি অংশ। ঠিক আছে, তো আমাদের এই যে সংবিধান সম্পর্কে তোমার যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের 3টি মামলা সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, 3টি মামলা, কি বললাম প্রস্তাবনা নিয়ে 3টি মামলা, 3টি মামলা। এগুলি কিন্তু কি এসআই যে এক্সাম গুলি আছে না, এখানে কিন্তু খুবই গুরুত্ব, এসআই বলো কলকাতা পুলিশের পরীক্ষাটা, হ্যাঁ এই মামলা 3টা করতে খুবই। এবং দেখো এদিকে 3টি মামলা, যদি বলছে প্রথম মামলা কি, তো এদিকে লিখি 3টি মামলা আছে। প্রথম মামলা কি হয়, যে বেরুবাড়ি মামলা 1960 সালে। কি বললাম যে 1960 সালে কি হয়, যে বেরুবাড়ি মামলা আছে, সেই বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের কি অংশই নয়। ঠিক আছে, কি বললাম যে প্রথম যেটা আছে বেরুবাড়ি মামলায়, বেরুবাড়ি মামলা যে আছে, মামলা 1960-এ সুপ্রিম কোর্ট রায় দেয়। কি রায় দেয়, রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের কি অংশই নয়। ঠিক আছে, কি রায় দেয়, যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, অংশ নয়, এটি বলে সুপ্রিম কোর্ট। এবং দেখো তোমরা দ্বিতীয় মামলা কি তার মতামত কি পরিবর্তন হয়ে যায় বা চেঞ্জ করে ফেলে মতামত। এটা গেল প্রথম মামলা। দ্বিতীয় মামলা,
তো দ্বিতীয় মামলা কি হয়, দ্বিতীয় মামলা কি বলা হয় যে তোমার কেশবানন্দ ভারতী বনাম, কি বললাম, কেশবানন্দ ভারতী বনাম যে কেরালা মামলায়, এইখানে সুপ্রিম কোর্ট বলে যে হ্যাঁ প্রস্তাবনা কি একটি সংবিধানের অংশ। ঠিক আছে, দ্বিতীয় মামলা। ঠিক আছে, দ্বিতীয় মামলা কি বলা হয়, আরে কি হচ্ছে রে ভাই, কি বললাম যে দ্বিতীয় মামলা যেটা আছে, সেই দ্বিতীয় মামলায় কি বলা হয় যে অর্থাৎ বেরুবাড়ি বনাম, কি বললাম, কেশবানন্দ ভারতী বনাম। ঠিক আছে, কেশবানন্দ, কেশবানন্দ নয়, ঠিক আছে, নন্দ, হ্যাঁ, কেশবানন্দ ভারতী বনাম কেরালা, কেরালা রাজ্য মামলা, রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট রায় দেয়, রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ। কি বললাম, প্রস্তাবনা সংবিধানের একটি অংশ। কি বললাম যে দ্বিতীয় মামলা যেটা আছে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে তোমার প্রস্তাবনা কি সংবিধানের একটি অংশ। এরপরে আবার দেখো যে 1995 সালে তৃতীয় মামলা, ঠিক আছে, তৃতীয় মামলা যদি দেখি, 3 নম্বর তৃতীয় মামলা, এই 3 নম্বর মামলায় কি বলা হয়, 1995 LIC অফ ইন্ডিয়া, বললাম LIC অফ ইন্ডিয়া, LIC অফ ইন্ডিয়া মামলায়, অফ ইন্ডিয়া মামলা কি হয়, সুপ্রিম কোর্ট আরো রায় দেয় যে কি প্রস্তাবনা যেটা আছে সংবিধানের একটি কি অবিচ্ছেদ্য অংশ বলা হয় কি এই প্রস্তাবনায়। কি বললাম যে দ্বিতীয় মামলায় বলা হয় কি যে তৃতীয় মামলায় 1995 সালে LIC অফ ইন্ডিয়া মামলায় বলে যে সুপ্রিম কোর্ট যে প্রস্তাবনা একটি কি, প্রস্তাবনা একটি সংবিধানের, তো তোমরা জিকে গুলো বুঝতে না পারলে অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবে। ঠিক আছে, সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, কি বলে, অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য অংশ বলে। ঠিক আছে, এই প্রস্তাবনাকে কি বললাম, প্রথম মামলায় বলে যে এটি প্রস্তাবনার যেটা আছে সংবিধানের অংশ নয়। দ্বিতীয় তোমার কেশবানন্দ ভারতী মামলায় বলে যে হ্যাঁ এটি কি তোমার প্রস্তাবনার একটি কি অংশ। তৃতীয় মামলা কি বলে আবার, অর্থাৎ LIC অফ ইন্ডিয়া মামলা 1995 সালে যে হ্যাঁ প্রস্তাবনা একটি কি সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। তো আমরা নেক্সট পরে দেখে নিই। এই 3টি মামলা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, যেগুলি তোমার বড় বড় পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, এই তিনটি মামলা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো এরপর আমরা জানবো যে এই প্রস্তাবনাতে মোট কতগুলি শব্দ রয়েছে। তো যদি আমরা দেখি যে সংবিধানের শুরুতে প্রস্তাবনা কিন্তু কি 82টি শব্দ ছিল, আর বর্তমানে 83টি শব্দ রয়েছে, 85টি শব্দ রয়েছে এই প্রস্তাবনায়। কি বললাম যে মূল সংবিধানে লিখে নাও, মূল সংবিধানে মোট
সরি মূল প্রস্তাবনা লিখে, সরি কি বললাম, যে মূল সংবিধানে যখন তোমার প্রস্তাবনা হয়, দাও প্রস্তাবনায় শুরুতে যদি বলো কত 82টি শব্দ ছিল, 82টি শব্দ সহ এবং বর্তমানে যদি আমরা দেখি যে প্রস্তাবনায় বর্তমানে কতগুলি শব্দ রয়েছে, বর্তমানে প্রস্তাবনা রয়েছে 85টি শব্দ, 85টি শব্দ রয়েছে। তো এখন আমরা দেখবো যে এই 3টি শব্দ কি কি যুক্ত করা হয় এই প্রস্তাবনাতে, ঠিক আছে। তো তোমাদের আগে আমি বলে দিই যে এই যে প্রস্তাবনা যেটা আছে, এই প্রস্তাবনায় ভারতের যে প্রকৃতি বা ভারত রাষ্ট্রকে ভারত রাষ্ট্রকে একটি কিভাবে দেখানো হয়েছে অবশ্যই তোমরা এবার বুঝতে পারবে, ঠিক আছে। যদি বলি যে প্রস্তাবনায় অর্থাৎ যখন শুরুতে প্রস্তাবনায় যেটা আছে ভারতকে কি বললাম, যে শুরুতে প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র এই 3টি শব্দকেই উল্লেখ করা হয়েছে। তো কি বললাম, যে শুরুতে লিখে রাখো যে সংবিধানের শুরুতে অর্থাৎ প্রস্তাবনায় যে ভারতের প্রকৃতিকে লিখে রাখো, ভারতের প্রকৃতি বা বলতে পারো যে ভারত রাষ্ট্রকে কি বলা হয়েছে, সার্বভৌম, কি বললাম, সার্বভৌম। এরপরে বলা আছে কি তোমার গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দেখো কি বললাম, যে শুরুতে প্রস্তাবনায় ভারতের প্রকৃতিকে কি বলা হয়েছে বা ভারত রাষ্ট্রকে কি বলা হয়েছে, ভারত রাষ্ট্রকে বলা হয়েছে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র বলা হয়েছে। কিন্তু বর্তমানে কি বলা হয় বলতো, বর্তমানে কি বলা হয় যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র বলা হয় বর্তমানে, ঠিক আছে। তো এই যে দুটি শব্দ অর্থাৎ তোমার কি বললাম যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই দুটি শব্দ কবে যুক্ত করা হয় এটা আমাদের জানতে হবে। তো লিখে রাখো যে সংবিধান সংশোধনী 1976 বললাম যে 42তম সংবিধান সংশোধনী, 42তম সংবিধান সংশোধনী কত 1976 সালে প্রস্তাবনায় লিখে রাখো, যে প্রস্তাবনায় যেটা আছে তোমার 3টি শব্দ যুক্ত করা হয়। কি কি, একটি তোমার আছে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং ইন্টিগ্রিটি, অর্থাৎ যাকে বলে তোমার সংহতি শব্দটি, বললাম সংহতি। প্রস্তাবনায় যেটা আছে 3টি শব্দ যুক্ত করা হয়, 3টি শব্দ যুক্ত করা হয়, সেই 3টি শব্দকে কি, প্রথমে যেটা আছে আমরা লিখে রেখি যে কি তোমার সমাজতান্ত্রিক,
এরপরে কি ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ অর্থাৎ ইন্টিগ্রিটি অর্থাৎ সংহতি শব্দটি, সংহতি। ঠিক আছে, তো কি বললাম 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে ভারত প্রস্তাবনায় 3টি শব্দ যুক্ত করা হয়। কি কি? একটি হচ্ছে তোমার সমাজতান্ত্রিক, সেকুলার সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ কি সেকুলার, এবং সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি শব্দ, এই 3টি শব্দ যুক্ত করা হয়। ঠিক আছে, এবং তোমরা মনে রাখো যে আজ পর্যন্ত যে প্রস্তাবনা যেটা আছে মাত্র একটি বার কি হয় সংশোধন করা হয়। লিখে রাখো যে প্রস্তাবনাকে মাত্র একবার কি হয় প্রস্তাবনাকে একবার সংশোধন করা হয়, সংশোধিত করা হয়। কবে করা হয়? লিখে রাখো যে 1976 সালে, যেটা বললাম আমি এখনই, যে 42তম সংবিধান সংশোধন 1976 কি একবার মাত্র কি হয় প্রস্তাবনাকে সংশোধন করা। এটি কার আমলে হয়? এটি হচ্ছে তোমার যে ইন্দিরা গান্ধীর যে প্রধানমন্ত্রীত্বকালে এই সংশোধন করা হয়। তো এরপরে আমি যেটা বললাম তোমাদের যে যেটা বললাম যে প্রস্তাবনায় কি বলা হয়, শুরুতে ভারত রাষ্ট্রকে তার যে প্রকৃতিকে কি বলা হয় সার্বভৌম তোমার গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ঠিক আছে, তো এখন আমরা জানবো যে তোমার 1973 সালে যে 3টি শব্দ যুক্ত করা হলো, তারপরে ভারত রাষ্ট্রকে বা তার রাষ্ট্রের যে প্রকৃতি তাকে কি বলা হয়। ঠিক আছে, তো যখনই যুক্ত করা হলো ওই 3টি শব্দ, তখন ভারত রাষ্ট্রকে কি বলা হয়, বা বর্তমানে বলতে পারো যে ভারত রাষ্ট্রকে কি বলা হয় সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কি বলা হয় ইংরেজি কি বলা হয় যে তোমার এটা সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক বলা হয়। তো লিখে নি, প্রথমে কি বললাম যে ভারত রাষ্ট্রকে কি বলা হয় সার্বভৌম, অর্থাৎ সোভেরিন বলা হয়। বসো বসো বসো, কি বলা হয় সার্বভৌম। ওকে, এরপর কি বলা হয় সমাজতান্ত্রিক, অর্থাৎ সোশ্যালিস্ট, আর কি বলা হয় ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ সেকুলার, আর কি বলা হয় ডেমোক্রেটিক, অর্থাৎ গণতান্ত্রিক। আবার ভুল হচ্ছে, গণতান্ত্রিক বলা হয়। ডেমোক্রেটিক, আর কি বলা সর্বশেষ বলা হয় যে প্রজাতন্ত্র বা প্রজাতন্ত্র, অর্থাৎ রিপাবলিক। তো কি বললাম যে ভারত রাষ্ট্রকে কি বলা হয় ভারতের প্রকৃতিকে সার্বভৌম,
অর্থাৎ সোভেরিন, সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, এবং গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেটিক, এবং রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র। ঠিক আছে, তো এরপর আমরা এই যে 5টি শব্দ যে আছে এই শব্দগুলির অর্থ জেনে নিই, অর্থাৎ মানে এই শব্দগুলির মাধ্যমে কি বলা হয়েছে ভারতকে। তো এবার আমরা প্রত্যেকটি শব্দ এক এক করে কি জানবো। তো প্রথমে কি আছে শব্দটা, অর্থাৎ সোভেরিন। তো প্রথম শব্দটার নাম কি কি বলা হয়, প্রথম যেটা আছে সার্বভৌম। এই সার্বভৌম বলতে কি বলা হয়, সার্বভৌম বলছি, হ্যাঁ এই যে কি বললাম যে সার্বভৌম, এর অর্থ হচ্ছে কি যে রাষ্ট্রের অর্থাৎ ভারতের সর্বোচ্চ ক্ষমতাকে বোঝায়। কি বললাম যে এই কথারই অর্থ হচ্ছে কি সর্বোচ্চ ক্ষমতা। কি বললাম, তোমরা সর্বোচ্চ ক্ষমতা না লিখে লিখে রাখো যে ভারতের সর্বোচ্চ ক্ষমতাকে বোঝায়। কি বোঝায়, সর্বোচ্চ বলতে পারো। আবার এই কথারই আরেকটা মিনিং আছে, বাংলা মিনিং কি, যে তোমার চরম ক্ষমতা। চরম মানেও কিন্তু সর্বোচ্চ। ঠিক আছে, বা বলতে পারো যে নিরঙ্কুশ, কি নিরঙ্কুশ ক্ষমতার, নিরঙ্কুশ ক্ষমতাকে বোঝায়। কি বললাম, সার্বভৌম যেটা আছে শব্দটি বলতে কি বলা হয়, যে ভারতের সর্বোচ্চ ক্ষমতা বলতে পারো, চরম ক্ষমতা বলতে পারো, বা তোমার নিরঙ্কুশ ক্ষমতাও বলতে পারো। তো এই যে সার্বভৌম কথাটি যে আছে এর মাধ্যমে মানে বোঝাতে চেয়েছে যে ভারত রাষ্ট্র মানে বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে কি স্বাধীন। বললাম যে ভারত বাহ্যিকভাবে ও অভ্যন্তরীণ ভাবে সার্বভৌম। কি বললাম, এই কথাটির অর্থ হচ্ছে কি যে ভারত বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণ ভাবে কি সার্বভৌম। এখন আমরা তোমাদের বোঝাচ্ছি যে এখানে বলা হয়েছে কি যে বাহ্যিকভাবে, অর্থাৎ ভারত যেটা আছে কোনো বৈদেশিক কি শক্তির থেকে নিয়ন্ত্রণ মুক্ত। এবং তোমরা জানো নিশ্চয়ই যে ইতিহাসে তোমরা পড়েছো যে ভারতকে প্রায় কি 200 বছরকে শাসন করে ইংরেজরা। কি বললাম, যে ভারতকে যখন 200 বছর কি শাসন করেছিল সেটা হচ্ছে কি তখন কিন্তু কন্ট্রোল করেছিল কি ভারতকে ইংরেজরা। তো বর্তমানে কি যে ভারত যেটা আছে বাহ্যিকভাবে কি নিয়ন্ত্রণ মুক্ত, সে স্বাধীনভাবে কি বৈদেশিক কার্যাবলী বলো বা তোমার যে কোনো কিছু দেশের সাথে অবশ্যই ভারত দেশের সরকার সে করতে পারে, বা কোনো দেশের নিয়ন্ত্রণ নেই। তো এরপর দেখবো আমরা যে অভ্যন্তরীণ ভাবে কি সার্বভৌম, অর্থাৎ ভারত যেটা আছে অভ্যন্তরীণ ভাবে অর্থাৎ ডোমেস্টিক্যালি, অর্থাৎ যে ভারতের ভেতরেই কি স্বাধীন সরকার রয়েছে, অর্থাৎ স্বাধীন কি নির্বাচনমূলক সরকার রয়েছে। এবং সেই সরকারগুলি কি করে যে জনগণের শাসন করার জন্য তোমার আইন কি তৈরি করে। তো কি বললাম দেখো এদিকে, যে বাহ্যিকভাবে বলতে কি বলা হয়, অর্থাৎ কোনো বিদেশি রাষ্ট্রের কন্ট্রোল ভারতে কি নেই, ভারতকে কোনো বিদেশি রাষ্ট্র কন্ট্রোল করতে পারবে না। এবং আর কি বললাম যে অভ্যন্তরীণ ভাবে সার্বভৌম,
এই কথাটার অর্থ হচ্ছে যে ভারতে কি রয়েছে, একটি কি স্বাধীন গণতান্ত্রিক সরকার রয়েছে, অর্থাৎ জনগণের ভোটের ভিত্তিতে কি সেই সরকার গঠিত হয়, এবং সেই সরকার কি করে যে তোমার জনগণের জন্য শাসন করার জন্য কি আইন তৈরি করে। তো এরপরে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, ঠিক আছে, যে এই যে সার্বভৌম এই যে শব্দটি, এইটি দুটি কি যমজ শব্দ থেকে এসেছে। বললাম যে সার্বভৌম শব্দটি দুটি যমজ শব্দ থেকে এসেছে। সার্বভৌম লিখে রাখো, দাঁড়াও এখানে যেটা তোমার ইংলিশটা লিখে রাখো, ঠিক আছে, যে ডেমোক্রেটিক যেটা আছে, কি বললাম যে সার্বভৌম শব্দটি ভৌম শব্দটি দুটি যমজ শব্দ থেকে এসেছে। কোন দুটি শব্দ? একটি হচ্ছে তোমার সুপারনাস এবং আরেকটি হচ্ছে সোবেডো। কি বললাম যে প্রথম শব্দটি হচ্ছে কি সুপারনাস, লিখে রাখো, সুপার NUS নাস। এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ জনগণ। বললাম জনগণ হচ্ছে এই সুপারনাস কথাটির অর্থ। এরপর যদি আমরা দেখি যে আরেকটি শব্দ কি, আরেকটি শব্দ হচ্ছে তোমার যে সোভের্নো। কি বললাম? সোভের্নো যেটা আছে এর অর্থ হচ্ছে তোমার শাসন। কি অর্থ? শাসন হতে কি হচ্ছে কি এর অর্থ। তো আমরা প্রথমে দেখলাম কি সার্বভৌম অর্থাৎ সোভেরিন। তো এরপরে আমরা 2 নাম্বার শব্দটি কি ছিল? 2 নাম্বার শব্দটি ছিল তোমার সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক। তো লিখে রাখো 2 নাম্বার যেটা আছে কি শব্দ? সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক অর্থাৎ সোশিয়ালিস্ট যাকে বলা হয়। দেখো এইটা যেটা আছে একদম রাশিয়ার মতো, কিন্তু ভারতের সোশ্যালিস্ট কি প্রতিষ্ঠিত হয়নি। তো তোমাদের মনে রাখতে হবে যে ভারতে তোমার যে সমাজতন্ত্র এটা কি তার নিজস্ব ধরন রয়েছে, অবশ্যই সেগুলি পরে বলতেছি। তো আগে মনে রাখো যে তোমার ভারতে যেটা আছে গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। কি বললাম? ভারতে কি লিখবো? যে ভারতে গণতান্ত্রিক সমাজতন্ত্র কি প্রতিষ্ঠিত হয়েছে। লিখে রাখো যে ভারতে কি হয়েছে? যে ভারতে গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এবং তোমাদের মনে রাখতে হবে যে সরকারের যাতে সামাজিক সাম্য লক্ষ্য অর্জনের জন্য কি সরকার বিভিন্ন রকমের কি তোমার আইন তৈরি করে। কি বললাম? যে সরকার সামাজিক যে সাম্য, সেই সমাজতান্ত্রিক যে সাম্য, এই সমাজতান্ত্রিক বা সামাজিক সাম্য লক্ষ্য অর্জনের জন্য কি হয় যে বিভিন্ন আইন প্রণয়ন করে। ঠিক আছে? বললাম যে সরকারের বসে বসে আস্তে যাও ভেতরে যাও আস্তে আস্তে করে। কি বললাম? যে সরকারের সামাজিক সাম্য
এই সাম্য কথার অর্থ কি? সাম্য কথার অর্থ হচ্ছে যে তোমার যে সকলের প্রতি কি সমান আচরণ। ওকে, দেখো এদিকে কি বললাম যে সরকারের সামাজিক সাম্য লক্ষ্য বা সাম্যের লক্ষ্য অর্জনের জন্য কি বিভিন্ন আইন তৈরি করে, বিভিন্ন আইন তৈরি করে। কি বললাম যে সরকারের যাতে সামাজিক সাম্য বজায় থাকে সেই জন্য তোমার সরকার কি 3টি আইন তৈরি করে, ঠিক আছে? 3টি বলতে মানে বিভিন্ন রকমের, ঠিক আছে? তো সেই আইনগুলি আমরা দেখে নিই। তো আইনগুলি হচ্ছে কি, প্রথম যেটা আছে লিখে রাখবো যে অস্পৃশ্যতা। অস্পৃশ্যতা। এরপর যদি বলি যে জমিদারি, জমিদারি। এরপর যদি বলি যে বন্ধন শ্রম, বন্ধন শ্রম। যদি বলি যে তোমার শিশু শ্রম, কি শিশু শ্রম। বিলুপ্তকরণ আইন। তো তোমাদের আমি আগে বলি, ঠিক আছে, যে ভারতের যে গণতান্ত্রিক যেটা আছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। কি বললাম? ভারতে গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং যাতে সরকারের যে তোমার সামাজিক সাম্য তার লক্ষ্যটা কি অর্জন করা যায় তার জন্য সরকার কি বিভিন্ন রকম আইন প্রণয়ন করে। এই আইনগুলির মধ্যে তোমার অস্পৃশ্যতা দূরীকরণ আইন রয়েছে, জমিদারি, বন্ধন শ্রম এবং শিশু শ্রম বিলুপ্তকরণ আইন। এরপর আমরা দেখব এরপর কি বলা হয়। এরপর বলা হয় যাতে সম্পদের যে বন্টন ভাগাভাগি, ঠিক আছে, বললাম যে সম্পদের বন্টন কি যাতে আরো সমান করে হয় এবং যে যে একটা তোমার জনগণের মধ্যে কি শালীন জীবনযাত্রার মান কি প্রদান করতে পারে। তো আগে লিখে নি, তাও বলতেছি। কি বললাম যে সম্পদের বন্টন লিখে নাও, যে সম্পদের বন্টন যাতে আরো সমান করে হয় এবং কি বললাম যে সম্পদের বন্টন যাতে আরো সমান করে হয় এবং তোমার জনগণের মধ্যে শালীন জীবনযাত্রার মান প্রদানের মাধ্যমে যে একটি অর্থনৈতিক সাম্য অর্থাৎ সাম্য চাওয়া হয় কি এই প্রজাতন্ত্র সমাজতন্ত্র। গেল কি বললাম যে সম্পদের বন্টন যাতে আরো সমান করে হয় এবং সকলের জন্য শালীন জীবনযাত্রার মান, শালীন শালীন জীবনযাত্রার মানটি প্রদানের মাধ্যমে যে অর্থনৈতিক সাম্য চাওয়া হয়, ঠিক আছে, সাম্য চাওয়া হয়। এবং তোমাদের মনে রাখতে হবে যে তোমার যে ভারতের যে সমাজতন্ত্র তার নিজস্ব কি একটি ধরন রয়েছে যেখানে কি তোমার যে সরকারি এবং তোমার বেসরকারি কি সংস্থাগুলি সহাবস্থান করে।
এবং তোমাদের মনে রাখতে হবে যে ভারতের সমাজতন্ত্রকে একটি মিশ্র অর্থনীতি গ্রহণ করেছে। তো এরপরে আমরা নেক্সট যেটা দেখে নেব, পরের ধর্মনিরপেক্ষ শব্দটি কি বললাম। তো আজকে প্রস্তাবনা, এটি প্রথম ক্লাস, তো অবশ্যই দ্বিতীয় ক্লাসটি তোমরা দেখে নেবে।